This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। দুপুরের সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী আত্রি। আজকের ফুল অ্যান্ড ফাইনালে প্রথমেই ফুল অ্যান্ড ফাইনাল ওয়ার মোডের খবর। ফুল ওয়ার মোডে ভারতীয় সেনা। 8ই মে উত্তরবঙ্গে মেগা ড্রিলের আয়োজন হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, তোমার কাছ থেকে বিস্তারিতভাবে জানতে চাইবো এই মেগা ড্রিল নিয়ে। একদম দেখো, যে কথাটা তুমি বলছিলে, এই মুহূর্তে কিন্তু গোটা ভারতীয় সেনা কার্যত ওয়ার মোডে রয়েছে এবং শুধুমাত্র কাশ্মীর নয়, যুদ্ধকালীন পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতির মোকাবিলার পাশাপাশি সেনার রিএনফোর্সমেন্টের প্রয়োজন হতে পারে। সেই কারণে কিন্তু সেনার যে 6টি কমান্ড, প্রত্যেকটি কমান্ডে কিন্তু তৎপরতা তুঙ্গে। উত্তরবঙ্গ এবং আমাদের যে পশ্চিমবঙ্গ, সেখানে যে ইস্টার্ন কমান্ডেও কিন্তু তৎপরতা তুঙ্গে। যে কারণে আগামী 8 তারিখ মেগা ড্রিল, সেই ড্রিলে দেখে নেওয়া হবে শারীরিক কসরত, শারীরিক কৌশল, তারা কেমন আছেন, তারা মানসিকভাবে ফিট আছেন কিনা, শারীরিকভাবে ফিট আছেন কিনা। ওয়েপন ড্রিল, তার পাশাপাশি আর্টিলারি যে সমস্ত রয়েছে সেগুলো ড্রিল করা হবে। এবং যে পাঞ্জাব, গুজরাট, রাজস্থান, এই সমস্ত রাজ্যগুলো যেখানে পাক সীমান্ত আছে, সেখানকার যে ভৌগোলিক অবস্থান, সেই অবস্থান মাথায় রেখে একগুচ্ছ নতুন নতুন ইভেন্ট ড্রিলে রাখা হচ্ছে, যা প্রমাণ দেবে ভারতীয় সেনা ফিট রয়েছে, প্রস্তুত রয়েছে। যে কারণে কিন্তু ইতিমধ্যেই প্রতিদিনই একেবারে আমাদের সঙ্গে থাকা প্রসেনজিৎ, আপনাদেরকে জানিয়ে রাখি এই পরিস্থিতির মধ্যে, অর্থাৎ এই মেগা ড্রিলের যখন আয়োজন চলছে, তখন যুদ্ধ পরিস্থিতিতে কাশ্মীর ছাড়াও গুজরাট, পাঞ্জাব এবং রাজস্থানে পাক সীমান্তে আরও সেনা মোতায়েন করার প্রয়োজন হতে পারে। ভারত আরও সেনা মোতায়েন করতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু প্রস্তুতি শুরু করেছে সেনা। যে কথা বলছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ, ইস্টার্ন কমান্ডে সেই জন্য ঠিক কী ধরনের প্রস্তুতি আরও বিস্তারিতভাবে বলবেন আমাদেরকে প্রসেনজিৎ। প্রসেনজিৎ, যদি ইস্টার্ন কমান্ডের প্রস্তুতি সম্পর্কে বলো। দেখো, ঠিক কোন এলাকায় কোন বাহিনী মোতায়েন হবে তা আগে থেকে নিশ্চিত করা নেই। সেই কারণেই কিন্তু পুরো পরিস্থিতি মাথায় রাখা হচ্ছে। কখনো বরফাচ্ছাদিত এলাকায় হেলিকপ্টার থেকে জওয়ানরা প্যারাট্রুপিং করছেন, দেখে নেওয়া হচ্ছে কোথাও কোনো সমস্যা আছে কিনা বা কতটা ফিট আছেন তারা। এর পাশাপাশি ওয়েপন প্র্যাকটিস চলছে, গান প্র্যাকটিসের পাশাপাশি আর্টিলারি প্র্যাকটিস চলছে। এবং উত্তরবঙ্গে বা এই বিস্তীর্ণ অঞ্চলে এর আগেও আমরা দেখেছি বারবার সেনার তরফে কিন্তু যে সারফেস টু সারফেস মিসাইল লঞ্চিং সিস্টেম, সেই সিস্টেম নিয়ে একাধিক মহড়া হয়েছিল। এই সমস্ত দিকগুলো কিন্তু আরও একবার ভেরিফাই করে নেওয়া হচ্ছে, বুঝিয়ে দেওয়া হচ্ছে, বার্তা দেওয়া হচ্ছে ভারতীয় সেনার সমস্ত কমান্ড প্রস্তুত আছে। যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে কল এলেই মুহূর্তের মধ্যেই কিন্তু ভারতীয় সেনার বিভিন্ন যে জওয়ানদের যে বিভিন্ন টিমগুলো রয়েছে, রেজিমেন্টগুলো রয়েছে, তারা কিন্তু বিভিন্ন এলাকায় নির্দেশ মতো ডিপ্লয়মেন্ট হবে। এবং সেই কারণে সর্বশেষ খুঁটিনাটি দেখে নিতেই কিন্তু এই মেগা ড্রিল, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তত এই সময়কালে। অনির্বাণ, একেবারেই আমরা শুনছিলাম আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদেরকে জানাচ্ছিলেন কিভাবে চূড়ান্ত প্রস্তুতি চলছে একদিকে ইস্টার্ন কমান্ড জুড়েই। তার কারণ কোন ডিভিশন বা কোন ব্রিগেডের কখন কোথায় প্রয়োজন পড়বে, ডাক পড়বে, তার নির্দিষ্ট করে এখন থেকেই বলা সম্ভব নয়। সেটা চূড়ান্ত যুদ্ধ প্রস্তুতি এবং কৌশলের অঙ্গ। ঠিক সেই কারণেই গোটা ইস্টার্ন কমান্ড জুড়ে সেনাদের একেবারে চাঙ্গা রাখা হচ্ছে, প্রস্তুত রাখা হচ্ছে গোটা ইস্টার্ন কমান্ড জুড়ে। সেই কারণে জোর তৎপরতা। অন্যদিকে যে মেগা ড্রিলের আয়োজন করা হয়েছে, গুজরাট, পাঞ্জাব, রাজস্থানে যখন তখন সেনা মোতায়েনের প্রয়োজনে যে মেগা ড্রিলের আয়োজন করা হয়েছে, অর্থাৎ ঝালিয়ে নেওয়া যা যা রয়েছে হাতে, এবং যে পরিস্থিতিতে যুদ্ধ করতে হতে পারে, গভীর জঙ্গলের মধ্যে ঢুকতে হতে পারে, যেখানে এলাকাটা অনেকটাই বেশি বালিপূর্ণ, সেরকম জায়গায় গিয়ে কাজ করতে হতে পারে, যুদ্ধ করতে হতে পারে, প্রয়োজনে একেবারে পর্বত শিখরে উঠতে হতে পারে, অথবা নিচু মালভূমি অঞ্চলেও যুদ্ধ করতে হতে পারে। ফলে এই সব ধরনের পরিস্থিতির জন্যই কিন্তু মেগা ড্রিলের আয়োজন। একদিকে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় বিশেষ ড্রিল হচ্ছে, যেগুলো বলছিলাম যে বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন টেরেইনে যুদ্ধ করতে হতে পারে, বিভিন্ন ধরনের স্থলভূমির মধ্যে, এলাকার মধ্যে যুদ্ধ করতে হতে পারে, বা পার্বত্য অঞ্চলে যুদ্ধ করতে হতে পারে। অন্যদিকে গুজরাট, পাঞ্জাব এবং রাজস্থানেও প্রয়োজনে যদি সেনা মোতায়েন করতে হয় এবং তার জন্য ইস্টার্ন কমান্ড থেকে সেনা পাঠাতে হয়, তার জন্য কাশ্মীর সহ এই 4টে রাজ্যের সীমান্তেও সেনা মোতায়েনের জন্য পুরো ইস্টার্ন কমান্ডের সমস্ত ডিভিশনগুলিকে একই সঙ্গে কিন্তু তৈরি থাকতে বলা হচ্ছে। এবং সেই তৈরি থাকতে বলা শুধু মুখে বলা নয়, তার চূড়ান্ত প্রস্তুতি চলছে।
এক কথায় যুদ্ধাস্ত্রগুলোতে শান দেওয়া চলছে, আর সেই প্রস্তুতি মহড়া আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তার মধ্যে আরো শক্তি বাড়াতে চলেছে ভারত। আজই চূড়ান্ত হতে পারে রাফাল এম চুক্তি। প্রায় 2 বছর ধরে আলোচনার পর অবশেষে এই ডিল পাকা হচ্ছে, অর্থাৎ ডিল সিল হচ্ছে। 63,000 কোটি টাকা, যার মাধ্যমে কেনা হচ্ছে 26টি রাফাল এম যুদ্ধ বিমান। চুক্তিতে আজই সই করতে চলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আর তুলনায় পাকিস্তানের কি আছে আপনাদের একটু জানাই। পাকিস্তানের JF-17 থান্ডার আর JF-10, যার থেকে অনেক বেশি শক্তিশালী এই যুদ্ধ বিমান। বায়ুসেনার ব্যবহারের জন্য যেমন রাফাল, ঠিক তেমনই নৌসেনার জন্য মেরিন রাফাল। সায়ন্ত আমাদের প্রতিনিধি এই নিয়ে আরো জানাচ্ছেন। সায়ন্ত, এই চুক্তি ফাইনাল হচ্ছে, ডিল সিল হচ্ছে, এটা কতটা শক্তি বাড়াচ্ছে ভারতের? একদম, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। যে আবহাওয়া তৈরি হয়েছে বর্তমানে, সেই অবস্থায় দাঁড়িয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ 63,000 কোটি টাকার এই 26টি রাফাল মেরিন যে যুদ্ধ বিমান, যা ভারতের আইনের বিক্রান্ত এবং আইনের বিক্রমাদিত্যর যে দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, তাদের যেমন শক্তি বাড়াবে, তেমনি ভারতীয় নৌবাহিনীরও যথেষ্ট শক্তি বাড়াবে বলে মনে করছে প্রতিরক্ষা বিশারদরা। একই সঙ্গে তোমায় বলে রাখি, এই 26টার মধ্যে 22টি হচ্ছে সিঙ্গেল সিটার এবং 4টে হচ্ছে ডবল সিটার। মূলত এই যুদ্ধ বিমানগুলো কিন্তু যথেষ্ট শক্তিশালী। ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনায় 36টি রাফাল যুদ্ধ বিমান রয়েছে, কিন্তু নৌবাহিনীতে যে খামতি ছিল সেটা পুষিয়ে যাবে এই রাফাল মারিন যুদ্ধ বিমান আসায়। বর্তমানে যে ভারত মহাসাগর এবং আরব সাগরের উপরে নিজেদের শক্তি আরো প্রভাব তৈরি করার জন্য এই যুদ্ধ বিমান যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই চুক্তির দিকেই তাকিয়ে রয়েছে প্রতিরক্ষা বিশারদরা। ধন্যবাদ। আর পেহেলগাঁওয়ের নারকীয় ঘটনা, সেই ঘটনার বদলা কিভাবে ভারত নেবে, এই প্রশ্ন এখন গোটা দেশবাসীর মনে এই প্রশ্ন এখন রয়েছে। যুদ্ধ হলে ইদানিং প্রায় সব দেশই প্রথমে আকাশপথেই অ্যাটাক করে। আর এই পাকিস্তান যেমন তাদের হাতে থাকা মার্কিন যুদ্ধবিমান F-16 দেখাচ্ছে, আর আমাদের হাতে যে রাফালের সঙ্গে রাফাল এমও আছে, সে কথা ওরা নিশ্চয়ই ভুলে যায়। বায়ুসেনায় R+M, রাফালের সঙ্গেই রাফাল এম, মানে মেরিন রাফাল। জল ও আকাশে দুর্ভেদ্য প্রতিরক্ষা বলয় তৈরির প্ল্যান ভারতীয় সেনার। 2028 সালেই চলে আসছে মেরিন রাফাল। তবে এখানেই শেষ নয়। চীনের শক্তিশালী বিমান বাহিনীর মোকাবিলায় ভবিষ্যতের কথা ভেবেই এগোচ্ছে ভারতীয় বায়ুসেনা। দেশে যুদ্ধ সরঞ্জামের উৎপাদন ক্ষমতা বাড়ানো ও নিরন্তর সরবরাহের জন্য একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে 2047 সালের মধ্যে ভারতের আকাশ দাপাবে অন্তত 1000 যুদ্ধ বিমান। প্রেস্টিজিয়াস টার্গেটের দিকে ঝাঁপালো ভারতীয় বায়ুসেনা। ফাইটার এয়ারক্রাফট স্কোয়াড্রনের সংখ্যা বাড়িয়ে 60 করার লক্ষ্য বেঁধে দিয়েছেন বায়ুসেনার সিনিয়র কর্তারা। তাদের মতে দেশের প্রতিরক্ষাকে মজবুত করতে, আকাশে ভারতীয় বায়ুসেনার প্রভাবকে অটুট রাখতে এবং যে দ্রুত হারে প্রতিদিন আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ বদলাচ্ছে, তার সঙ্গে পাল্লা দিতে বায়ুসেনাকে এই টার্গেট ছুঁতেই হবে। এই লক্ষ্য অর্জনে সবচেয়ে জরুরি লাল ফিতের ফাঁস থেকে যুদ্ধ সংক্রান্ত সরঞ্জাম কেনাকে মুক্ত করা। 2047-এর মধ্যে এইসব বিষয়ে নজরদারির পক্ষে মত দিয়েছেন প্রতিরক্ষা কর্তারা। বায়ুসেনার হাতে এখন কম বেশি 260টি অত্যাধুনিক দেশীয় ও বিদেশি যুদ্ধ বিমান রয়েছে লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস Mk-1, সুখোই 30, MKI, MiG-29, মিরাজ 2000, রাফাল ও জাগুয়ার। এগুলি মূলত দেশের বায়ুসেনার শিরদাঁড়া। পাশাপাশি সদ্যই ভারত হাতে পেয়েছে 36টি রাফাল, 83টি তেজস Mk-1 এর অর্ডার দেওয়া হয়েছে এবং আরও 97টি অনুমোদন পেয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের। এই মুহূর্তে ভারতে রয়েছে 31টি ফাইটার স্কোয়াড্রন, যদিও তা অনুমোদিত 42 স্কোয়াড্রনের চেয়ে বেশ খানিকটা কম। দুই ঝোঁকরুটে প্রতিবেশী চীন ও পাকিস্তানের দিকে নজর রাখলে খুব দ্রুত এই শূন্যস্থান ভরাট করা দরকার। একটি স্কোয়াড্রনে 18 থেকে 20টি করে যুদ্ধ বিমান থাকে। সহজ করে বললে এই মুহূর্তে ভারতে রয়েছে সর্বমোট 500 থেকে 600 যুদ্ধ বিমান। এই কমতির কারণ বুড়ো হয়ে গিয়েছে বেশ কিছু যুদ্ধ বিমান, যেমন MiG-21, MiG-23, MiG-27 যে হারে বাতিল হচ্ছে, সেই গতিতে নতুন যুদ্ধ বিমান প্রস্তুত ও সরবরাহ হচ্ছে না বায়ুসেনার ভাড়ারে। এটাই আজ বায়ুসেনার মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ। যুদ্ধ প্রস্তুতির খবরে আমাদের চোখ ছিল, থাকবে, কিন্তু এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, হাজরা মোড়ে ব্যাপক উত্তেজনা চাকরিহারাদের বিক্ষোভকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি চাকরিহারাদের, এবং সেই কারণেই তারা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে, বাসভবনের দিকে যেতে চান বলে যতটুকু জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন, বিস্তারিত জানবো সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়,
দেখো হাজরা মোড়ে কিন্তু রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি শুরু হয়েছে এই চাকরিহারা আন্দোলনকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে। ক্যামেরা পার্সন গৌরবকে দেখানোর চেষ্টা করবো, একেবারে হাজরা মোড় অবরুদ্ধ করে তারা বিক্ষোভে সামিল হন এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই সমস্ত আন্দোলনকারীদের এই মুহূর্তে আটক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আচার্য সদন থেকে মিছিল করে যে চাকরিহারা আন্দোলনকারীরা রয়েছেন তারা এই হাজরা মোড় পর্যন্ত আসেন এবং এখানে আসার পর তারা রাস্তার উপরে বসে পড়েন এবং তাদের যেটা দাবি ছিল তারা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগিয়ে যাবেন এবং সেখানে গিয়ে তারা তাদের দাবি জানাবেন। অর্থাৎ ইতিমধ্যেই ডিআই অফিসে যে তালিকা পাঠানো হয়েছে সেই তালিকাতে যাদের নাম নেই তারাই কিন্তু মূলত এখানে এসে আজকে হাজরা মোড়ে আন্দোলনে সামিল হয় আচার্য সদন থেকে মিছিল করার পর এবং এখানে তারা রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তার পরবর্তীতে তারা ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর সেই সময় কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে একের পর এক যে সমস্ত আন্দোলনকারীরা ছিলেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যে শিক্ষাকর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে, প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এবং তারা স্লোগান দিচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস এবং তার পরবর্তীতে পুলিশ কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। যে সমস্ত মহিলা আন্দোলনকারীরা রয়েছেন তাদেরকেও কিন্তু রীতিমতো টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে সেই ছবি দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে তারা কিন্তু যেটা দাবি করছেন যে কেন তাদের নাম ডিআই অফিসে পাঠানো হলো না, তাদের নাম তালিকা থেকে কেন বাদ গেল, তারা কাজে ফিরতে চাইছেন, স্কুলে ফিরতে চান, স্কুলের শিক্ষাঙ্গনে ফিরতে চাইছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন আন্দোলনকারী তিনি রাস্তার উপরে, মহিলা আন্দোলনকারী তিনি রাস্তার উপরে শুয়ে রয়েছেন, পুলিশ তাকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করেন, সেই সময় কিন্তু তিনি পড়ে গিয়ে এখানে শুয়ে রয়েছেন। আরও যারা আন্দোলনকারীরা রয়েছেন তারাও কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তারা স্লোগান শাউটিং করছেন এবং তাদের যেটা দাবি তারা স্কুলে ফিরতে চাইছেন অবিলম্বে। কিন্তু সেই জায়গা থেকে কেন তাদের নাম তালিকা থেকে বাদ গেল, ডিআই অফিসে ইতিমধ্যেই যে তালিকা পৌঁছেছে সেই তালিকাতে তাদের নাম কেন নেই, সেই দাবিকে সামনে রেখেই কিন্তু তারা মূলত এই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোনোর চেষ্টা করেন। আচার্য সদন থেকে তারা মিছিল করে হাজরা মোড়ে আসেন এবং এখানে আসার পর পুলিশি বাধার মুখে পড়ে তারা রাস্তার উপরে বসে পড়েন। বেশ খানিকটা সময় তারা রাস্তার উপরে বসেছিলেন এবং তার পরবর্তীতে কিছু সময় আগে কিন্তু আমরা যেটা দেখলাম যে পুলিশের তরফ থেকে যে ব্যারিকেড করা হয়েছে, আমার ক্যামেরা পার্সন গৌরবকে বলবো একটু বাদিকে দেখানোর জন্য যে এই যে একেবারে হাজরা মোড় থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার যে রাস্তা সেখানে কিন্তু বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, মহিলা পুলিশ মোতায়েন রয়েছে এবং গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে। এই ব্যারিকেড টপকেই কিন্তু সুপ্রিয় হাজরা মোড়ে যান চলাচলের পরিস্থিতিটা যদি একবার একটু দেখিয়ে দাও। অনেক দর্শক যারা এই মুহূর্তে টিভিতে চোখ রাখছেন তাদের হয়তো কোনো প্রয়োজনে বাইরে বেরোতে হতে পারে বা বাইরে বেরিয়েছেন, তারা যদি দেখে নিতে পারেন এই মুহূর্তে হাজরা মোড়ের যান চলাচলের পরিস্থিতিটা কি এই কর্মসূচিকে কেন্দ্র করে। একেবারে দেখো যান চলাচলের উপরে কিন্তু প্রভাব পড়েছে। আমার ক্যামেরা পার্সন গৌরবকে বলবে একটু দেখানোর জন্যে একেবারে হাজরা থেকে যে রাস্তা টালিগঞ্জের দিকে যাচ্ছে সেই লেন কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে রাখা হয়েছে। তবে উল্টো দিকের যে লেনটা রয়েছে অর্থাৎ যে রাস্তা এক্সাইডের দিক থেকে আসছে সেই দিক থেকে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। তবে একটা দিকের যে রাস্তা অর্থাৎ হাজরা মোড় থেকে টালিগঞ্জের দিকে যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় কিন্তু যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। পুলিশি ধরপাকড় চলছে একেবারে রাস্তার উপরে প্রিজন ভ্যান রেখে পুলিশ একের পর এক যে সমস্ত আন্দোলনকারীরা রয়েছেন, চাকরিহারারা যারা আন্দোলনে সামিল হয়েছিলেন তাদেরকে কিন্তু এক এক করে আটক করে প্রিজন ভ্যানে তুলছেন এবং সেক্ষেত্রে মহিলা যারা আন্দোলনকারীরা রয়েছেন তারাও কিন্তু কোনোভাবে ছাড় পাচ্ছেন না। এই আমরা আরও একবার দেখানোর চেষ্টা করব এই যে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী তারা কিন্তু রাস্তার বিভিন্ন জায়গাতে, এই যে দেখো আরও একজন আন্দোলনকারী যারা কিছুক্ষণ আগে পর্যন্ত ওই রাস্তার উপরে বসে স্লোগান শাউটিং করছিলেন, তাদের স্কুলে ফেরার যে দাবি ছিল সেই দাবিকে সামনে রেখে কেন তালিকা থেকে তাদের নাম বাদ গেল, এ ধরনের বিভিন্ন দাবিকে সামনে রেখেই কিন্তু তারা আন্দোলন করছিলেন, মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোনোর চেষ্টা করছিলেন। আর সেই সমস্ত আন্দোলনকারীদের এবার এক এক করে আটক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এবং যে বিষয়টা আমি বারবার বলছিলাম যে মহিলা যারা আন্দোলনকারীরা ছিলেন তাদেরকেও কিন্তু কোনো রকমভাবে ছাড় দেওয়া হয়নি, তাদেরকেও টেনে হিচড়ে ইতিমধ্যেই প্রিজন ভ্যানে তোলা হয়েছে। বহু যারা চাকরিহারা আন্দোলনকারীরা ছিলেন তাদেরকে আটক করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে গাড়িতে করে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সরাসরি একটু কথা বলার আমরা চেষ্টা করি। দেখা করতে এসেছিলাম কিন্তু আমাদেরকে জোর করে গাড়িতে টেনে তুলে নিয়ে যাচ্ছে কেন? কিসের অধিকারে? আমরা তো শান্তিপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছিলাম, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নাম তালিকাতে আমাদেরকে দেখা করতে দেয় না কেন? দেখা করতে দিচ্ছে না? আমরা তো স্কুলে যেতে চাই। আমাদের ডিআই অফিসের তালিকার হাতে চক্রান্তে এসএসসি চেয়ারম্যান আমাদের ডিআই অফিস থেকে নাম তুলে নিয়েছে। আমরা যোগ্য
দেখতেই পাচ্ছ আমার ক্যামেরা পার্সন গৌরব যে ছবি দেখাচ্ছে, যে সমস্ত আন্দোলনকারীরা এখানে ছিলেন পুরুষ মহিলা সকলকেই কিন্তু আটক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এবং সেই সমস্ত গাড়িতে করে তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। আরও একটি গাড়ি এখানে রয়েছে, এই গাড়িতেও কিন্তু বেশ কিছু চাকরিহারা আন্দোলনকারী রয়েছেন, তাদেরকেও ঠিক একইভাবে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। যান চলাচলের ছবিটা তুমি দেখতে চাইছিলে, এক্সাইডের দিক থেকে যে রাস্তা সোজা টালিগঞ্জের দিকে যাচ্ছে সেই দিকে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। তবে টালিগঞ্জের দিক থেকে যে লেন ধরে এক্সাইডের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু এখন যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে রয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে। এবং কিছু সময় আগে পর্যন্ত যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল একের পর এক আন্দোলনকারীদের ধরপাকড়ের পর, সেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশের তরফ থেকে। পুলিশ কর্মীদের বিশাল সংখ্যক পুলিশ বাহিনী দেখো এখানে ডিপ্লয় করা রয়েছে। এখানে যারা আন্দোলনকারীরা রয়েছেন আমরা আরও একটু কথা বলার চেষ্টা করি। আপাতত তোমাকে ধন্যবাদ। আন্দোলন করার চেষ্টা করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাজরা মোড়ের ছবি, চাকরিহারাদের বিক্ষোভকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা, ধস্তাধস্তি, বিক্ষোভ, এবং এরই মধ্যে বিক্ষোভকারীদের কয়েকজনকে পুলিশ ভ্যানে তুলছে। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে চাকরিহারারা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যেতে চান এবং তখনই হাজরা মোড়ে পুলিশ তাদের আটকায়। এটা আমাদের পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ, আপনি নিজের কথা ভাবুন, আপনার বাচ্চার কথা ভাবুন, আপনি চেয়ারে বসুন, আপনি এখানে বসুন, আপনি এভাবে বসাটা আপনার পক্ষে ঠিক নয়, আপনি বসুন, আপনি সাবধানে বসুন, আসুন আসুন আপনি বসুন, আপনারা একটু ওনাকে সাইড দিন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাজরা মোড়ের ছবিটা আপনারা। বিক্ষোভকারীদের সঙ্গে, চাকরিহারা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কিছুটা ধস্তাধস্তি হয়। পুলিশ ব্যারিকেড তৈরি করার চেষ্টা করে, সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন চাকরিহারারা। তাদের দাবি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে তারা যাওয়ার চেষ্টা করেন। সেই সময় পুলিশ হাজরা মোড়ে তাদের পথ আটকায়। এটা কিছুক্ষণ সময় আগের ছবি। এই মুহূর্তে কিন্তু হাজরা মোড় অনেকটাই পরিষ্কার, তার কারণ বিক্ষোভকারীদেরকে অনেকটাই ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ এবং কয়েকজনকে ইতিমধ্যে আটক করে পুলিশ ভ্যানেও তোলা হয়েছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। আমাদের নিষেধ করেনি যে রায় দিয়েছে আদালত। আপনি এসএসসি না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেন? এসএসসি কাছে আমরা গেছি, আজ 5 দিন ধরে ওখানে বসে আছি, কিন্তু চেয়ারম্যান দেখা করছে না, আমাদের কথা শুনছে না, তাই আমরা দিদির কাছে এসেছি। আমাদের অনুরোধ হলো সেখানে আপনাদের নাম নেই, এই প্রশ্নটাই আমরা করতে চাইছি, কেন নাম নেই? আপনাদের ঘুরপথে অযোগ্য বানানো হচ্ছে। এটা এসএসসি ইচ্ছে করে করছে, আদালত করেনি, আমাদের আদালত করেনি। আদালত যদি করে থাকে, আমাদের অযোগ্য নামটা উল্লেখ নেই। আদালত যদি করে থাকে আদালত লিস্ট প্রকাশ করে দিক। তাই আমরা আর পাচ্ছি না এইরকম ভাবে, আমাদেরকে বরং গুলি করে মেরে দেওয়া। আজকেও তো আপনাদের অনেক যারা সঙ্গীরা ছিলেন তাদেরকে আটক করলো পুলিশ, এখান থেকে নিয়ে গেল, অসুস্থ হয়েছে, আহত হয়েছে, কি করবেন এখন? সবাইকেই আমাদের আটক করে নিই। এখন কি করবেন তাহলে? মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে পারলেন না, আমাদেরকে মেরে দিক না। আমরা তো জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, কি হবে এভাবে বেঁচে থেকে? আমরা তো জিন্দা লাশ। আপনারা কি মনে করছেন আমরা জীবন্ত? আমাদের তো জীবন্ত মৃত্যুর সমতুল্য হয়ে গেছে। তালিকায় নাম নেই যে চাকরিহারারা, তারাই আজ হাজরায় এই বিক্ষোভ দেখিয়েছেন। কিছুক্ষণ আগের ছবি আপনারা দেখতে পাচ্ছিলেন, কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই যে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে না, কেন তাদের নাম নেই তালিকায়, এই প্রশ্ন তারা তুলছেন। মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার উদ্দেশ্য নিয়েই তারা হাজরায় এই কর্মসূচি নিয়েছিলেন। কিছুক্ষণ আগেই পুলিশ বেশ কয়েকজনকে প্রিজন ভ্যানে তুলেছে, আর এখন হাজরা মোড় ফাঁকা। যেমনটা বলছিলাম আপনাদেরকে কিছুক্ষণ আগেই যে দেখাবো আপনাদের যুদ্ধ প্রস্তুতির সমস্ত খবর। এই মুহূর্তে আমাদের সঙ্গে আর্মি এবং নেভি, আর্মি, নেভি এবং এয়ারফোর্স 3 বাহিনী থেকেই 3 জন আমাদের সঙ্গে রয়েছেন। দেশের 3 সেনা আমার সঙ্গে রয়েছেন। আর.কে দাস, উইং কমান্ডার, মাফ করবেন, রঞ্জন মুখার্জি, উইং কমান্ডার এয়ারফোর্স থেকে আমার সঙ্গে রয়েছেন। ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল,
এবং আমার সঙ্গে রয়েছেন নীলাঞ্জন দাম রয়েছেন আমার সঙ্গে। আপনাদের তিনজনকেই স্বাগত। এবং আমার সঙ্গে আর্য ঘোষ, ডিফেন্স স্ট্র্যাটেজি এবং অর্থাৎ প্রতিরক্ষা এবং নিরাপত্তার বিশেষজ্ঞ হিসেবে যোগ দেবেন। আমি সরাসরি প্রথম চলে যাব ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল আপনার কাছে, তার কারণ এই মুহূর্তে গোটা দেশের ভিতরে সবথেকে বেশি করে যে দাবিটা উঠছে তা হলো পাক অধিকৃত কাশ্মীর দখল করে এই সন্ত্রাসবাদীদের লালন পালনের যে জায়গাটা একেবারে সীমান্তের ঠিক ওপারে, সেটাকে চিরতরে আমাদের জন্য নিয়ে আসা, এবং ওটা তো আমাদেরই ছিল, অতএব আমাদের ওটা পুনর্দখল করা জরুরি। আমি ব্রিগেডিয়ার সান্যাল এই বিষয়ে আপনার মত জানতে চাইবো, আপনার বক্তব্য জানতে চাইবো। না, আমাদের দেখতে হবে পাকিস্তান জবে থেকে ইন্ডিয়ার বিরুদ্ধে টেররিস্টদের ব্যবহার করেছে, আমাদের রিয়াকশনটা খুব সূক্ষ্ম, খুব সফট হয়েছিল। চাই আপনি উরি বলুন, পুলওয়ামা বলুন, আর এখন যেটা হয়েছে, কিন্তু এইবার যেটা আমরা শুনছি গভর্নমেন্টের দিক দিয়ে কি ওরা একটা শক্ত জবাব পাকিস্তানকে দেবে। যেমন বালাকোটে আমরা শুরু কিছু এয়ারক্রাফটস ব্যবহার করেছিলাম একটা বম্বিং রেডের জন্য, আর যেটা পাকিস্তান সেরকমভাবে রিয়্যাক্ট করেনি। পাকিস্তান বলেছে আমাদের কিছু ক্ষতিই হয়নি। মানে আমার কথা বলা মানে হচ্ছে যে আমাদের যে রিয়াকশনটা, ইন্ডিয়ার যে রিয়াকশনটা যতদিন শক্ত না হয় ততদিন পাকিস্তান এইসব করতে থাকবে। এখন এইবার শুনছি ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা শক্ত রেসপন্স দেবার প্ল্যান বানিয়েছে। সেই জন্য ইন্ডিয়ার এন্টায়ার ডিফেন্স ফোর্সেস, আর্মি, নেভি আর এয়ারফোর্সকে অ্যাক্টিভেট করে দিয়েছে। আমাদের নেভাল যে এয়ারক্রাফট ক্যারিয়ার অলরেডি পাকিস্তান দিকে রওনা দিয়ে দিয়েছে। আমাদের যে নিউক্লিয়ার সাবমেরিন কোথায় আছে কেউ জানে না, কিন্তু ওদের ক্ষমতা কি সেটা আমরা ভালো করে জানি। আর আমাদের এয়ারফোর্স আর আর্মিও প্রশিক্ষণ আরম্ভ করে দিয়েছে। একেবারে ব্রিগেডিয়ার সান্যাল আমার সঙ্গে থাকুন। আমি চলে যাব প্রাক্তন নৌসেনা কর্তা নীলাঞ্জন দামের কাছে। নীলাঞ্জন বাবু, আমি আপনার কাছ থেকে বুঝতে চাইবো, প্রাক্তন নৌসেনা কর্তা নীলাঞ্জন বাবুর কাছ থেকে বুঝতে চাইবো, সবে মাত্র নেভির কথা বলছিলেন, কতটা চূড়ান্ত প্রস্তুতি রয়েছে নৌসেনা স্তরে সেটার কথা বলছিলেন। আজকে আমরা দেখছি ইনসিডেন্টালি রাফাল এম তার ডিল সিল হচ্ছে, যদিও এগুলো ডেলিভারি পেতে নিশ্চয়ই কিছুটা সময় লাগবে। আদৌ এই সময়ে কাজে লাগবে কিনা সেটা আপনারা অনেক ভালো বলতে পারবেন আমার থেকে, কিন্তু আমাদের দিক থেকে যে প্রস্তুতির জায়গা রয়েছে সেই ব্যাপারটা জানতে চাইবো আপনার কাছ থেকে প্রাক্তন নৌসেনা কর্তা হিসেবে। নীলাঞ্জন, দেখুন, একটা কথা আছে, হি হু রুলস দ্য সি রুলস দ্য ওয়ার্ল্ড। সো এই মুহূর্তে মানে এটার মানে হলো যে যাদের সমুদ্রের ওপর যাদের আধিপত্য বেশি তারাই পৃথিবীটাকে শাসন করে। সেটা আমরা আদিকাল থেকে দেখে এসেছি, সেটা পর্তুগিজরা যখন করতো বা ইংরেজরা যখন করতো, কারণ তারা তাদের নৌসেনা স্ট্রং ছিল। তো সেক্ষেত্রে বলতে গেলে এই মুহূর্তে বঙ্গোপসাগর, আরব সাগর, আরাবিয়ান সি, বে অফ বেঙ্গল এবং ইন্ডিয়ান ওশেন, এই অঞ্চলটুকু যদি দেখা যায় তাহলে সেখানে একচ্ছত্র আধিপত্য ভারতীয় নৌসেনার আছে। এবং শুধুমাত্র যদি আমরা গোটা এশিয়ার কথাও ধরতে যাই তাহলে মতো এই এয়ারক্রাফট ক্যারিয়ারের কথাও যদি বলি, আমরা একমাত্র চায়নার কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে আর ভারতবর্ষের কাছে আছে, জাপানের কাছে একটা আছে, বাট সেটা শুধুমাত্র হেলিকপ্টার ক্যারি করে। তো সেদিক থেকে দেখতে গেলে যে এই মুহূর্তে দক্ষিণ পূর্ব এশিয়ায় ইন্ডিয়ান নেভি খুবই স্ট্রং পজিশনে আছে এবং যে কোনো রকমের নৌবাহিনীর যে কোনো রকমের আক্রমণ হোক বা প্রতি আক্রমণ হোক বা প্রত্যাঘাত হোক, যে কোনো কিছুর জন্যই ভারতীয় নৌসেনা সর্বতভাবে এখন তৈরি আছে। এবং যেটা কথা হচ্ছিল রাফায়েল এম নিয়ে, সেটা তো একটা অ্যাডেড জিনিস আমাদের এখানে আসছেই। এবং এটা সব থেকে একটা ভালো অ্যাডভান্টেজ আমি একটু বলে দিতে চাই যে আমাদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে এবং তার যে লিফট আছে সেটার সঙ্গে সেই রাফায়েল মেরিন সেটা একদম সেটার মধ্যে ফিট করে যায়। ফলে এটার জন্য আমাদের যে এক্সিস্টিং এয়ারক্রাফট ক্যারিয়ার গুলো আছে সেই ক্যারিয়ার গুলোর মধ্যে কোনো রকম মডিফিকেশন বা অল্টারনেশন করার দরকার পড়বে না এই মুহূর্তে। ফলে এটা আমাদের জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। এবং এই যে ডিলটা হচ্ছে, এই ডিলটা কিন্তু শুধুমাত্র এয়ারক্রাফট আসছে তা নয়, এই ডিলের মধ্যে ওয়েপন, স্পেয়ার পার্টস, দেন সিমুলেটার্স, ট্রেনিং, এই সমস্ত কিছু ওর মধ্যে একটা প্যাকেজ হিসেবে আসছে। সুতরাং এটা আমার মনে হয় এই মুহূর্তে শুধুমাত্র পাকিস্তান বলে নয়, গোটা বিশ্বেই ভারতবর্ষের নৌবাহিনী এখন একটা খুব স্ট্রং পজিশনে আছে। এবং
এবং এবং যখন এই রাফাল এমটা যখন এর মধ্যে অ্যাড হয়ে যাবে তখন সেটা আরো একটা স্কেল আপ করে যাবে। একেবারে আমাদের সঙ্গে থাকুন প্রাক্তন নৌসেনাকর্তা নীলাঞ্জন বাবু আমার সঙ্গে রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বায়ুসেনাকর্তা রঞ্জন মুখার্জি। আমি রঞ্জন বাবু আপনার কাছ থেকে জিজ্ঞাসা করব, বায়ুসেনার জায়গা থেকে, এয়ারফোর্সের জায়গা থেকে বলা হচ্ছে ভূমিকাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই প্রায় আমরা জেনে আসছি যে কোনো ওয়ারফেয়ারে, মডার্ন ওয়ারফেয়ারের ক্ষেত্রে স্থলবাহিনী যদি অগ্রসর হয় তাহলে একটা বড় অংশ জুড়ে কাভার আপ দিতে হয় বায়ুসেনাকে। সেই জায়গা থেকে সত্যিই যদি সীমান্ত পার করবার মতো পরিস্থিতি আসে ভারতের জন্য, সেক্ষেত্রে এয়ারফোর্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে সবাই মনে করছেন। রঞ্জনবাবু নমস্কার, আমি প্রাক্তন এয়ার কমোডর রঞ্জন মুখার্জি। আমি আপনাকে বলি, যখনই কোনো একটা যুদ্ধ হয় তখন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির একটা রিভিউ হয়, আমাদের এখানে হয়েছে। এবং আর্মি, নেভি, এয়ারফোর্স ছাড়া আমাদের স্ট্র্যাটেজিক কমান্ডস আছে। স্ট্র্যাটেজিক কমান্ডের তরফ থেকে আমাদের অনেক অ্যাকশন নেওয়া হয়। অলরেডি আমরা কি কি করছি সেটা আমি জানিয়ে দিই আপনার থ্রু দিয়ে আপনাদের দর্শকদের। একটা অপারেশন টিক্কা, যেটাকে অ্যান্টি টেররিজম ক্যাম্পেইন বলে, সেটা আমরা অলরেডি লঞ্চ করে দিয়েছি। সেকেন্ড হচ্ছে একটা এলওসি তে কন্টিনিউয়াস ফায়ারিং চলছে আমাদের, এবং আমরা সিলেক্টিভ মোবিলাইজেশনও করছি। দরকার পড়লে আর্মি, নেভি, এয়ারফোর্সের জয়েন্ট অ্যাকশন হয়, কখনোই এয়ারফোর্স আলাদা করে, আর্মি আলাদা করে, নেভি আলাদা করে লড়ে না। তো এটা একটা মাল্টি ডোমেন স্ট্রাইক আমরা পাকিস্তানকে দিতে পারবো, এবং সেখানে অনেক রকমের অপশনস আছে আমাদের। যখন আমি বলি মাল্টি ডোমেন স্ট্রাইকে একটা হচ্ছে মিলিটারি এস্টাবলিশমেন্ট যেগুলো আছে পাকিস্তানে, সেগুলোকে আমরা স্ট্রাইক করতে পারি। আমরা আর্টিলারি ব্যারেজ করতে পারি আমাদের আর্মি যেগুলো আছে অ্যাক্রস দ্য বর্ডার থেকে। তারপরে আমরা একটা ওপেন ওয়ারফেয়ার, একটা পকেট ওয়াইজ পাকিস্তানে করতে পারি, যেখানে ওদেরকে আমরা পুরা এনগেজ করে ওদের অ্যামুনিশন, ওরা 7 দিনের বেশি অ্যামুনিশন ওদের কাছে নেই, সেটা আমরা জানি। একটা ওয়াইডার এয়ার স্ট্রাইক করতে পারি আমরা, যেটা আমরা বালাকোটে আগে করেছিলাম। আমাদের অনেক ক্রুজ মিসাইল, ব্রাহ্মোস আছে, ব্যালিস্টিক মিসাইলস আছে, তাদের রেঞ্জ ওদের ঘাউড়ি ফাউড়ির থেকে অনেক বেশি, এবং আমাদের 1000, 2000, 3000, 3500 রেঞ্জের আছে। এবং সেটাতে একেবারে আমার সঙ্গে থাকুন এয়ার কমান্ডার মুখার্জি, আমার সঙ্গে থাকুন প্লিজ। আমি আর্য ঘোষের কাছে যাব, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং ডিফেন্স স্ট্র্যাটেজি অর্থাৎ সামরিক কৌশল বিশেষজ্ঞ। আর্যবাবু, আমি আপনার কাছ থেকে বুঝতে চাইব, আমি 3 বাহিনী থেকেই রিপ্রেজেন্ট করছেন এমন দেশের 3 সেনার সঙ্গে আমি কথা বললাম। আমি বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছ থেকে স্ট্র্যাটেজিক জায়গা থেকে একটু বুঝতে চাইব, কোন ধরনের স্ট্র্যাটেজি এই মুহূর্তে আমাদের জন্য সব থেকে ফলদায়ক হতে পারে এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে? আচ্ছা, Jai Hind to all officials from the Tri Forces, Jai Hind sirs. আমি একটা কথা দিয়ে শুরু করি। আমার উইথ ডিউ রেসপেক্ট টু অল অফিসিয়ালস ফ্রম দি ট্রাই ফোর্সেস, আমি বিশ্লেষক হিসাবে আমার একটুখানি পার্থক্য থাকবে ওনাদের সঙ্গে কথায়। মানে এখানে আমি একটা জিনিস দিয়ে শুরু করতে চাই, যেটা মাইকেল রুবিন, ফর্মার পেন্টাগন অফিসিয়াল, যে কথাটা বলেছেন আসিম মুনিরের সম্বন্ধে, which is very pertinent, and কেন সেটা আমি পরে বলছি। The only difference between Osama bin Laden and Asim Munir is that Osama bin Laden used to live in a cave and Asim Munir lives in a palace. But beyond that, the two are the same, and their end should, এই লাইনগুলো একটু নোট করুন, and their end should be the same. এইটা উনি বলেছেন মাইকেল রুবিন। তো আজকে এইরকম একজন, যাকে হিন্দিতে বলে খতরনাক এবং বাংলাতে বলে অত্যন্ত বিপজ্জনক একটি র্যাডিক্যাল ইসলামিস্ট, ইনসেন, উন্মাদ একজন ইসলামিস্ট আসিম মুনির, তাকে আমরা এতটা টাইম দিচ্ছি। আজকে আমরা আপনাদেরই চ্যানেলে দেখছি যে কীরকমভাবে লঞ্চ প্যাড ফাঁকা করা হচ্ছে। আমাদের দুর্ভাগ্য আমাদের এই দেশে যে এখনো পর্যন্ত স্বাধীনতার পর থেকে এই মেকানিজমই তৈরি হলো না। আমি মন কি বাতই বলছি আর কি, প্রধানমন্ত্রীর মতন। তো আমি বলেছিলাম যে কয়েকদিন মন খুলে কথা বলবো, তো মন কি বাত বলছি। কুইক রেসপন্স, আমাদের একটা কিউআরটি টিম তৈরি হলো না। আজকে ইসরায়েলের কথা চিন্তা করুন তো, ইসরায়েলে যে ঘটনাটা ঘটে গেছিল, তারপরে ইসরায়েলের রেসপন্স চিন্তা করুন, আর আমাদের রেসপন্স চিন্তা করুন। আজকে যদি আসিম মুনির এইভাবে দেশ থেকে চলে যায়, একজন ফর্মার পেন্টাগন অফিসিয়াল এই কথাটা বলছেন, তার মানে সেই কথাটার গুরুত্ব কতটা, যে তিনি কতটা বিপজ্জনক সারা দুনিয়ার জন্য, শুধু ভারতের জন্য নয়। একেবারেই বুঝতে পারছি আর্যবাবু, এবং এখানেই আপাতত আপনাদেরকে আমার বিদায় দিতে হচ্ছে।
আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন 3 বাহিনীর থেকে আমাদের সঙ্গে ছিলেন এয়ার কমোডার রঞ্জন মুখার্জি, আমার সঙ্গে ছিলেন ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল এবং আমার সঙ্গে সময় দিলেন এতক্ষণ ধরে প্রাক্তন নৌসেনা কর্তা নীলাঞ্জন দাম এবং আর্য ঘোষ, নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞ, আমি প্রতিরক্ষা কৌশল বিশেষজ্ঞ। আমি 4 জনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে, DV9 বাংলার তরফ থেকে আমাদেরকে স্পষ্টভাবে এই মুহূর্তের পরিস্থিতি বুঝিয়ে দেওয়ার জন্য এবং কী ধরনের কৌশল নিতে পারে ভারতের 3 বাহিনী, সামগ্রিক কী কৌশল হতে পারে এই যুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে আমাদের সঙ্গে তারা শেয়ার করলেন তাদের মতামত। আর এর মধ্যেই আপনাদের জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীর একটি বৈঠক হয়েছে, প্রায় 30 মিনিট ধরে এই বৈঠক হয়েছে। আর এই বৈঠক খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন সব বিভাগ থেকেই প্রস্তুতি তুঙ্গে রয়েছে, বিভিন্নভাবে যুদ্ধাস্ত্রগুলোতে শান দেওয়া হচ্ছে, মহড়া চলছে। আমরা আমাদের সঙ্গে কথা বলবো, নিউজ এডিটর সৈকত আমাদের সঙ্গে রয়েছেন। সৈকত, এই বৈঠক থেকে এখনো পর্যন্ত কি বেরিয়ে এসেছে, কি জানা যাচ্ছে, কি নিয়ে মূলত আলোচনা হয়? দেখো, এই বৈঠকের পরে সরকারিভাবে এই বৈঠকের নির্যাস বা কী আলোচনা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী, সেটা সরকারিভাবে এখনও জানানো হয়নি। কিন্তু এটা জানার জন্য কোনো জ্যোতিষীর প্রয়োজন নেই যে এই রকম একটা চার্জড আপ সিচুয়েশনে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী দেখা করেছেন, ফলে কী নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। গতকালই বিকেলে আমাদের চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানের সঙ্গে কথা বলেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তারপরে আজকে তিনি প্রধানমন্ত্রীর কাছে গেছেন এবং আমরা জানি যে পাকিস্তান সীমান্ত জুড়ে, সেটা জম্মু কাশ্মীর হোক, রাজস্থান হোক, পাঞ্জাব হোক বা গুজরাট হোক, সর্বত্রই একটা সাজো সাজো রব পড়ে গিয়েছে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর মধ্যে। সর্বত্রই একটা প্রস্তুতি চলছে, ফলে এই প্রস্তুতিটা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং পাকিস্তানকে কিভাবে সমুচিত জবাব দেওয়া যায়, সেইখানে ভারত কোন অবস্থায় আছে, সম্ভবত সেটা নিয়েই প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, ঘরে বাইরে এবার জোড়া চাপে পাকিস্তান। একদিকে পাকিস্তান কাশ্মীর সীমান্তে নাজেহাল হয়ে রয়েছে, তার কারণ ভারত যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। সন্ত্রাস বিরোধী যুদ্ধে ভারত কতদূর যাবে তার থই খুঁজে পাচ্ছে না পাকিস্তান। অন্যদিকে পাক সীমান্তের অন্য প্রান্তে অর্থাৎ বালুচিস্তান আফগান সীমান্তেও রীতিমতো নাজেহাল অবস্থা পাকিস্তানের। ওয়াজিরিস্তানের টিটিপি বিদ্রোহীদের সঙ্গে পাক বাহিনীর ব্যাপক লড়াই চলছে। পাক সরকারকে উৎখাত করতে মরিয়া বিদ্রোহীরা। ইতিমধ্যেই সংঘর্ষে নিহত বহু পাক সেনা। 54 জন বিদ্রোহী নিহত হয়েছে বলে পাল্টা দাবি করেছে পাকিস্তান, যদিও তার সমর্থনে এখনো পর্যন্ত সেভাবে কোনো প্রমাণ মেলেনি। আফগান সীমান্তেও নাজেহাল পাকিস্তান। অন্যদিকে বালুচিস্তানে তুমুল লড়াই চলছে পাক বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের। আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত জানবো শর্মিষ্ঠা থেকে। শর্মিষ্ঠা, একদম অনির্বাণ, তুমি যে কথাটা বলে, হ্যাঁ, কাশ্মীর সীমান্ত নিয়ে তো একটা কোথাও সমস্যা রয়েছে এবং বালুচিস্তান নিয়ে পাকিস্তানকে বারবার অস্বস্তির মুখে পড়তে হয়েছে, যে কারণে পাকিস্তানে সাধারণ নাগরিকের পর্যন্ত মৃত্যু হয়েছে। কিন্তু এবার কি খবর পাওয়া যাচ্ছে, উত্তর ওয়াজিরিস্তান অর্থাৎ পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত এলাকায় উত্তর ওয়াজিরিস্তান, যেখান থেকে 54 জন অনুপ্রবেশের চেষ্টা করে, 54 জন ঢোকার চেষ্টা করে পাকিস্তানে, যারা নাকি তেহরিকে তালিবান পাকিস্তানে মিত্র গোষ্ঠীর বলে খবর পাওয়া যাচ্ছে। এবং এই টিটিপির সঙ্গে পাকিস্তান সরকারের বিদ্রোহের কথা, বিরোধিতার কথা আমাদের প্রত্যেকের জানা। কিন্তু এই মিত্র গোষ্ঠী 54 জন যখন ঢোকার চেষ্টা করে, তাদেরকে হত্যা করে পাকিস্তানের সেনা, এখনো পর্যন্ত সেই বিবৃতিতে জানানো হয়েছে। এবং বলা হচ্ছে এই যে যারা টিটিপির মিত্র গোষ্ঠী, তাদেরকে কিন্তু পাকিস্তানের সেনার পক্ষ থেকে খোয়াজির বলে বলা হয়, খোয়াজির নামটা দেওয়া হয়। এবং এই খোয়াজিরে 54 জন যখন ঢোকার চেষ্টা করে এবং পাকিস্তানের সরকারকে তারা উৎখাত করতে চায়, এরকম বিদ্রোহ বহুদিন ধরে হচ্ছে, যে কারণে বারবার অস্বস্তির মুখে পড়তে হচ্ছে যে এই 54 জন যখন ঢোকার চেষ্টা করে, পাকিস্তানের সীমান্ত লঙ্ঘন করে পাকিস্তানের মাটিতে ঢোকার চেষ্টা করে, তখন কিন্তু তাদেরকে হত্যা করা হয় বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। যদি আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে আফগানিস্তানের মাটিকে কোন রকম জঙ্গিমূলক কাজকর্মে ব্যবহার করা হয় না, তাই পাকিস্তানের যে একটা অভিযোগ করা হচ্ছে যে আফগানিস্তান থেকে এই 54 জন ঢোকার চেষ্টা করেছে, যাদেরকে খোয়াজির বলা হচ্ছে, যারা তেহরিকি তালিবান পাকিস্তানের মিত্র গোষ্ঠী বলে জানানো হচ্ছে, সেক্ষেত্রে আফগানিস্তানের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে আফগানিস্তানের মাটিকে তারা কোনোভাবে জঙ্গি কার্যকলাপে একেবারে মদত দেয় না। অর্থাৎ পাকিস্তানের অভিযোগ একেবারে নস্যাৎ করে দিয়েছে পাকিস্তানের অভিযোগ একেবারে নস্যাৎ করে দেওয়া হয়েছে। এবং যে কারণেই বলা হচ্ছে যে বালুচিস্তানকে নিয়ে যেমন সমস্যায় পড়তে হয়েছে পাকিস্তানকে, ভারত পাকিস্তান সীমান্ত নিয়ে এখন অস্থিরতা রয়েছে। অন্যদিকে আফগানিস্তান পাকিস্তান। আপাতত তোমাকে ধন্যবাদ শর্মিষ্ঠা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠার সঙ্গে, জানাচ্ছিলেন কিভাবে আফগান সীমান্তে এবার ওয়াজিরিস্তানের সঙ্গে কিভাবে
রীতিমতো টক্কর দিতে হচ্ছে। ওয়াজিরিস্তানের ক্ষেত্রে পাকিস্তানকে রীতিমতো বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে লড়াই করতে হচ্ছে, যদিও পাক সেনাবাহিনীর পাল্টা মোকাবিলার তত্ত্ব তেমন আমল পাচ্ছে না, তার কারণ তার সপক্ষে তেমন প্রমাণ মিলছে না। যদিও রীতিমতো চাপের মধ্যে রয়েছে পাকিস্তান আফগান সীমান্তে, সেটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবর দিচ্ছে। এর সঙ্গেই অন্য আরেকটি খবর, একেবারে যাকে বলে ঠেকে শেখা দেখে শেখা লোকের কাছ থেকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পরামর্শ, একেবারে নিজের দাদার কাছ থেকে, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কাছ থেকে পরামর্শ পেলেন শাহবাজ শরীফ। কি পরামর্শ পেলেন না, ভাইকে তিনি পরামর্শ দিয়েছেন আলোচনার মাধ্যমে মধ্যস্থতা করো, আলোচনার মাধ্যমে মধ্যস্থতার রাস্তা বের করো, ভারতের সঙ্গে টক্কর নিতে যেও না। ভারত এবং পাকিস্তানের আত্মীয় আমাদের মনে রাখতে হবে, ভারত এবং পাকিস্তানের সরাসরি শেষ সামরিক যুদ্ধ 1999-এ কার্গিলে, এবং কার্গিলের সেই যুদ্ধে নাকে খত দিয়ে হারার পর নওয়াজ শরীফ রীতিমতো হাড়ে হাড়ে টের পেয়েছিলেন যে ভারতের সঙ্গে লড়তে যাওয়ার ফল কি, সরাসরি সামরিক যুদ্ধ চালানো ফল কি। পরবর্তীকালে আমরা এটাও জানতে পারি, নওয়াজ শরীফ একটি সাক্ষাৎকারে পরবর্তী সময় তার আত্মজীবনীতে বলেন যে এই গোটা কার্গিল পরিস্থিতিটা তৈরি করেছিলেন পারভেজ মুশারফ, তৎকালীন সেনাপ্রধান, এবং তিনি এটার জন্য দায়ী। আসলে পাক প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কিছু জানতেনই না। ফলে হাড়ে হাড়ে জানা নওয়াজ শরীফ এবার ভাইকেও পরামর্শ দিলেন ভারতের সঙ্গে টক্কর নিতে যাওয়ার ফল কি হতে পারে, এবং তাই ভারতের সঙ্গে টক্কর না নিতে পরামর্শ দিলেন ভাইকে। মধ্যস্থতার রাস্তায় হাঁটতে বলছেন শাহবাজ শরীফকে দাদা নওয়াজ শরীফ। জম্মু কাশ্মীর বিধানসভায় পেহেলগাঁও হামলার নিন্দা প্রস্তাব আনা হয়েছে, বিশেষ অধিবেশন ডাকলেন উপরাজ্যপাল, নিন্দা প্রস্তাব পেশ করলেন উপমুখ্যমন্ত্রী। পেহেলগাঁওয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন হয়েছে জম্মু কাশ্মীর বিধানসভায়। मेरे पास अल्फाज नहीं थे कि मैं क्या कह के उनके घर वालों से माफी मांगूं। ये जानते हुए कि जम्मू कश्मीर की सिक्योरिटी, जम्मू कश्मीर की सुरक्षा, जम्मू कश्मीर के लोगों की चुनी हुई हुकूमत की जिम्मेदारी नहीं है, लेकिन तब भी यहाँ के वजीर आला की हैसियत से, यहाँ की टूरिज्म के मिनिस्टर की हैसियत से मैंने इन लोगों को दावत दी थी यहाँ आने की। मेजबान होते हुए मेरी जिम्मेदारी थी कि सही सलामत मैं इन्हें यहां से वापस भेजूं, नहीं भेज पाया। और माफी मांगने के अल्फाज नहीं थे। পাকিস্তানের সব ষড়যন্ত্র বানচাল করতে মরিয়া ভারত, সীমান্তে সেনা তৎপরতা কয়েক গুণ বেড়ে গিয়েছে, প্রস্তুতি চলছে সীমান্তের গ্রামগুলোতেও। কুপওয়ারার মারসেরি আর চকিবল, এই দুটো গ্রামের কথা বিশেষভাবে বলবো আপনাদের। এই গ্রামগুলোতে কামান বসিয়ে পাকিস্তানের দিকে গোলা ছোড়ে ভারতীয় সেনাবাহিনী, আর পাল্টা গোলা যদি আসে, প্রাণ বাঁচানোর জন্য এবার স্থানীয়রা নিজেদের অর্থে নিজেদের ভরসা করেছেন নিজেদের তৈরি করা বাংকার বানিয়ে। দেখুন, ভারত পাকিস্তান সীমান্তে যত উত্তেজনা বাড়ছে ততই আতঙ্ক বাড়ছে কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলিতে। উত্তর কাশ্মীরের শেষ প্রান্তে কুপওয়ারা, যার তিন দিকেই পাক অধিকৃত কাশ্মীর। এই আছে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার একদম নিয়ন্ত্রণ রেখা বরাবর যে এলাকা, সেখানে পাকিস্তান থেকে যখনই কোনো ধরনের সিজফায়ার ভায়োলেশন হয়, যখন শেলিং শুরু হয়, এই সমস্ত গ্রামের মানুষকে নামিয়ে নিয়ে যাওয়া হয়, কারণ এই সমস্ত গ্রামে পাকিস্তান থেকে শেলিং হলে এই সমস্ত জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়। নিচে যে নদীটা যাচ্ছে, এই নদীর সোজাসুজি যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়ের ঠিক ওপারটাই হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের লিপা ভ্যালি। গত কয়েকদিনও লিপা ভ্যালি থেকে বেশ কয়েকবার একাধিক জায়গায় নিয়ন্ত্রণ রেখার সেখানে কিন্তু সিজফায়ার ভায়োলেশন হয়েছে। পেহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই বেড়েছে সেনা তৎপরতা। রাস্তায় সারি দিয়ে সীমান্তের দিকে যাচ্ছে একের পর এক সেনা ট্রাক।
সেই বর্ডার রোডের পাশে পাহাড়ের ঢালে নদীর ধারে ছোট্ট গ্রাম মার্সেরি। সেখান থেকে সামনের পাহাড় পেরোলেই পাক অধিকৃত কাশ্মীরের লিপা উপত্যকা। ফলে পাকিস্তান গোলা বর্ষণ করলেই গ্রামের উপর দিয়ে উড়ে যায় গোলা, কখনো কখনো আছড়ে পড়ে গ্রামেই। সব মিলিয়ে এই গ্রামে 25 থেকে 30 ঘরের বাস। প্রায়শই প্রাণ হাতে করে থাকতে হয়, খোলা আকাশ আর উপরওয়ালাকে ভরসা করেই বাঁচতে হয়। পরিস্থিতি বেশি খারাপ হলে ভিটেমাটি ছেড়ে নেমে যেতে হয় নিচে। जब यहाँ पर गोले अगर गिरते हैं तो हमारा ये पूरे बच्चे वगैरह पूरे सहम जाते हैं सर। हम भी अपने घरों में सहम जाते हैं क्योंकि हमारे यहाँ पर बैंकर वगैरह किसी चीज़ का ऐसा अरेंजमेंट नहीं है ताकि हम अपने सर छुपा सकें। तो इसलिए हम फिर ऐसे नीले आसमान के नीचे अपने मकानों में छुप जाते हैं। लेकिन यहाँ भी खतरात हैं गोले गिरने का, हमारे इस गाँव में भी। उसको जो हालात बने हुए हालातों से हमें लोगों को रात को नींद भी नहीं आती है डर की वजह से। यहाँ पर 65-71 की जंग हुई, लेकिन उस वक्त हम छोटे थे। तो उस वक्त तो हमारे यहाँ इस गांव में तोफ लगी थी, यहाँ से तोफ फेंकते थे पाकिस्तान में सर। এই মার্সেরি গ্রাম থেকে কিছুটা দূরেই চৌকিবল। স্থানীয়দের দাবি 2019-এ পুলওয়ামা হামলার কয়েকদিন পর থেকেই শুরু হয় পাকিস্তানের দিক থেকে ব্যাপক গোলাগুলি। গ্রামেও আছড়ে পড়ে পাক গোলা, মৃত্যু হয় 3 জনের। তাই এবার পাক শেলিং থেকে বাঁচতে বাড়ির নিচে বাংকার বানিয়েছেন গ্রামেরই এক বাসিন্দা। বাড়ি থেকেই একটা দরজা বেরিয়ে গেছে এবং সেখান থেকে এই বাংকারটা তৈরি হয়েছে একদম কংক্রিটের, মোটা যে কংক্রিট, যাতে কোনোভাবে পাকিস্তানের দিক থেকে শেলিং হলে যাতে তার তলায় বাংকারে যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য অন্তত আমরা দেখতে পাচ্ছি প্রায় 1.5 ফুটের কংক্রিটের মোটা দেওয়াল ওপরে রয়েছে এবং তার তলায় এইরকম একটা ছোট্ট প্রায় 3.5-4 ফুটের দরজা এবং দরজার তলায় একটা বড় ঘর প্রায় 12 থেকে 14 ফুটের 12 বাই 14 ফুটের একটা ঘর রয়েছে। ये साइड ये तो लगभग 3 फुट है, 3-3.5 फुट। ये पूरा कंक्रीट में बना है। ये कम से कम इसको 20 इंच पड़ा है ऊपर, जो स्लैब पड़ा है इसको। इसमें लोहा इसमें कम से कम 120 सीमेंट के बैग लगे होंगे खाली इसमें ऊपर वाले में। हमारी एक कज़न थी, वो उसकी डेथ हो गई थी और हमारा एक बच्चा था यहाँ पर 15 साल का, उसकी भी डेथ हो गई थी। और एक छोटा बच्चा था 3-4 साल का इधर पार तुमना में, उसकी भी डेथ हो गई थी उसमें, उस शेलिंग में। 10 लाख रुपया लगा, अपनी लागत से बनाया ये। क्यों इतने रुपया खर्चा क्यों किया? शेलिंग होती है तो अयाल बहुत बड़ा है, 25 आदमी हैं घर में हम, फिर छुपने के लिए अंदर आ जाते हैं। बच्चे हैं, उनको हार्ट प्रॉब्लम, माँ है वो बूढ़ी है, उसको हार्ट प्रॉब्लम है, डर जाते हैं बच्चे। পহেলগাঁওতে জঙ্গি হানার পর সীমান্তে তৎপরতা বেড়েছে। ফের যুদ্ধবিরতি লঙ্ঘন শুরু করেছে পাকিস্তান, ফের আতঙ্ক গ্রাস করেছে সীমান্তবর্তী এলাকার মানুষগুলোকে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার মন্ডলের রিপোর্ট, কুপওয়ারা, জম্মু ও কাশ্মীর। ভারতের প্রত্যাঘাতের ভয়ে রীতিমতো কাঁপছে পাকিস্তান। পাক অধিকৃত কাশ্মীরের লঞ্চ প্যান্টগুলো রীতিমতো ফাঁকা করে দিচ্ছে পাকিস্তান। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সায়ন্তর সঙ্গে কথা বলে। সায়ন্ত, জানতে চাইবো তোমার কাছ থেকে সম্পর্কে। একদমই, দেখো পাকিস্তান অকুপাইড কাশ্মীর অর্থাৎ যেটা পাকিস্তান অকুপাইড করে রেখেছে সেই জায়গায় কিন্তু একাধিক লঞ্চ প্যাড, যেটা কাশ্মীরদের মূলত প্রশিক্ষণের অন্যতম আঁতুরঘর বলা হয়, প্রশিক্ষণের কেন্দ্রবিন্দু বলা হয়, সেগুলো সম্পূর্ণ ফাঁকা করে দিচ্ছে। কারণ ভারত যে কোনো সময় প্রত্যাঘাত করবে এবং ভারতের অন্যতম লক্ষ্য হচ্ছে এই লঞ্চ প্যাডগুলো। স্বাভাবিকভাবেই পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু এই লঞ্চ প্যাডগুলোকে তড়িঘড়ি খালি করে দিচ্ছে, কারণ ভারত যে প্রত্যাঘাত করতে পারে সেই আশঙ্কায় তারা ভুগছে এবং থরহরিকম্প অবস্থা হয়ে রয়েছে। ইতিমধ্যেই একাধিক লঞ্চ প্যাডগুলোকে খালি করে দেওয়া হয়েছে এবং যারা জঙ্গি নেতা, লস্করি তৈবা হোক বা অন্যান্য যে জঙ্গি নেতা হোক, তাদেরকে সেফ হাউসে নিয়ে যাওয়া হয়েছে যাতে তাদের ওপর কোনো রকম আঘাত না আসতে পারে। স্বাভাবিকভাবেই আমরা কিছুদিন আগে দেখিয়েছিলাম কিভাবে পাক সেনারা এই জঙ্গিদের মদত দিচ্ছে, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, কিভাবে পালাতে হয় সেগুলো সব প্রশিক্ষণ আদব কায়দা শেখাচ্ছে। এবার কিন্তু দেখা যায় যে যারা জানাচ্ছে পাক সেনা এবং পাক সেনা আধিকারিকরাই সমস্ত লঞ্চ প্যাডগুলোকে খালি করে দিয়েছে এবং লঞ্চ প্যাডগুলোকে এমনভাবে ব্যবস্থা করছে যাতে ভারতের প্রত্যাঘাত তাদের ওপর না আঘাত আসতে পারে। আর তাদেরকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, অন্তত সীমান্ত থেকে অনেকটাই ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে যাতে ধন্যবাদ সায়ন্ত।
এদিকে মহারাষ্ট্র থেকে 107 জন পাক নাগরিক বেপাত্তা। চাঞ্চল্যকর এই দাবি করছেন কে না উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সব পাকিস্তানিকে খুঁজে বের করা হবে জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। গতকালই ছিল পাকিস্তানিদের ভারত ছাড়া শেষ দিন। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সমস্ত পাকিস্তানি নাগরিক যে যে রাজ্যে আছে তাদেরকে যাতে একেবারে সীমান্তে নিয়ে আসা হয়, ও দেশে ফিরিয়ে দেওয়া হয়, তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী কথাও বলেছিলেন। এবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী বলছেন যে 107 জন পাক নাগরিক মহারাষ্ট্র থেকে বেপাত্তা। আর এরপরে যে খবরে নজর রাখবো, দুনিয়ার শেষ প্রান্ত থেকে খুঁজেও বার করা হবে জঙ্গিদের, এমনটাই হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপর সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে দেশের 140 কোটি মানুষ যে একসঙ্গে লড়ছে সেটা মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী দিনে ভারতের দিকে তাকাতেও সাহস পাবে না জঙ্গিরা, এমনটাই মন্তব্য সুকান্ত মজুমদারের। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন যে দেশ জঙ্গিদের ব্যবহার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, পাল্টা বলেছেন কুণাল ঘোষ। 140 কোটি মানুষকে নিয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতবর্ষ লড়াই করছে, আগামী দিনেও লড়াই করবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং উনি যেভাবে বলেছেন যে ওয়ার্ল্ডের শেষ প্রান্তে যেতে গেলেও আমরা যাব, কিন্তু যারা অপরাধী তাদেরকে আমরা বিচার ব্যবস্থার সামনে আনবো, মানে তাদেরকে শাস্তি দেব এবং এমন অবস্থা করব যারা জীবনে আগামী দিনে যেন ভারতবর্ষের দিকে তাকাতে তাদের যেন বুক কাঁপে, সেই অবস্থা আমরা করব। কড়া ব্যবস্থা নিতে হলে জঙ্গিরা যেখানে পালিয়ে যাচ্ছে, যে দেশ জঙ্গিদের ব্যবহার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনারা গোটা কয়েক ছবি উত্তেজনার মধ্যে পাঠিয়ে দিলেন, বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে কি না কঠোর ব্যবস্থা, জঙ্গিদের বাড়ি উড়িয়ে দেওয়া হলো, আশ্রয়স্থল উড়িয়ে দেওয়া হলো। আরে সবই তো দেখছি আমাদের দেশে, তাহলে ইন্টেলিজেন্স কি করছিল? তাহলে এই বাড়িগুলো এতদিন ধরে ভাঙা হয়নি কেন? বাড়িতে যে জঙ্গিরা থাকে তাদের ট্রেস আউট করা হয়নি কেন? নিজেদের দেশের সীমানার মধ্যে থাকা বাড়ি উড়িয়ে আমরা কাদের কাছে মাসাল দেখাচ্ছি? কোন বীরত্বের কথা বলছি? তালিকায় নাম কেন নেই? চাকরিহারাদের এবার বিক্ষোভ হাজরা মোড়ে। ধুন্ধুমার পরিস্থিতি হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে তার বাসভবনের দিকে যাওয়ার সময় হাজরা মোড়ে আটকে দেয় তাদের পুলিশ। কিছুক্ষণের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়ে হাজরা মোড়। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে তারা, আর পুলিশের সঙ্গে বচসা বাঁধে, ধস্তাধস্তিও হয়। আটক করা হয় বেশ কয়েকজনকে, টেনে হিঁচড়ে তাদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন চাকরিহারারা। হাজরা মোড়ে কিন্তু রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি শুরু হয়েছে এই চাকরিহারা আন্দোলনকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে। ক্যামেরা পার্সন গৌরবকে দেখানোর চেষ্টা করবো, একেবারে হাজরা মোড় অবরুদ্ধ করে তারা বিক্ষোভে সামিল হন এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই সমস্ত আন্দোলনকারীদের এই মুহূর্তে আটক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আচার্য সদন থেকে মিছিল করে যে চাকরিহারা আন্দোলনকারীরা রয়েছেন তারা এই হাজরা মোড় পর্যন্ত আসেন এবং এখানে আসার পর তারা রাস্তার উপরে বসে পড়েন এবং তাদের যেটা দাবি ছিল তারা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগিয়ে যাবেন এবং সেখানে গিয়ে তারা তাদের দাবি জানাবেন। অর্থাৎ ইতিমধ্যেই ডিআই অফিসে যে তালিকা পাঠানো হয়েছে সেই তালিকাতে যাদের নাম নেই তারাই কিন্তু মূলত এখানে এসে আজকে হাজরা মোড়ে আন্দোলনে সামিল হয়। ইচ্ছে করে আমাদেরকে যেতে দিচ্ছে না, আদালত আমাদেরকে যেতে বারণ করেনি, আদালত আমাদের নিষেধ করেনি, যে রায় দিয়েছে আদালত। আপনি এসএসসি না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেন? এসএসসি কাছে আমরা গেছি, আজ 5 দিন ধরে ওখানে বসে আছি, কিন্তু চেয়ারম্যান দেখা করছে না, আমাদের কথা শুনছে না, তাই আমরা দিদির কাছে এসেছি। আমাদের অনুরোধ হলো সেখানে আপনাদের নাম নেই, এই প্রশ্নটাই আমরা করতে চাইছি, কেন নাম নেই? জোর করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে, আমাদেরকে ছাড়ছে না, জোর করে তুলে নিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু আমাদেরকে জোর করে গাড়িতে টেনে তুলে নিয়ে যাচ্ছে কেন? কিসের অধিকারে? আমরা তো শান্তিপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছিলাম। ডিআই অফিসের তালিকার রাতে চক্রান্তে এসএসসি চেয়ারম্যান আমাদের ডিআই অফিস থেকে নাম তুলে নিয়েছে। কেন তাদের নাম ডিআই অফিসে পাঠানো হলো না? তাদের নাম তালিকা থেকে কেন বাদ গেল? তারা কাজে ফিরতে চাইছেন, স্কুলে ফিরতে চান, স্কুলের শিক্ষাঙ্গনে ফিরতে চাইছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন আন্দোলনকারী তিনি রাস্তার উপরে, মহিলা আন্দোলনকারী তিনি রাস্তার উপরে শুয়ে রয়েছেন। মহিলা যারা আন্দোলনকারীরা রয়েছেন তারাও কিন্তু কোনোভাবে ছাড় পাচ্ছেন না। এই আমরা আরও একবার দেখানোর চেষ্টা করব, এই যে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী তারা কিন্তু রাস্তার বিভিন্ন জায়গাতে, এই যে দেখো আরও একজন আন্দোলনকারী যারা কিছুক্ষণ আগে পর্যন্ত ওই রাস্তার উপরে বসে স্লোগান শাউটিং করছিলেন, তাদের স্কুলে ফেরার যে দাবি ছিল সেই দাবিকে সামনে রেখে, কেন তালিকা থেকে তাদের নাম বাদ গেল, এ ধরনের বিভিন্ন দাবিকে সামনে রেখেই কিন্তু তারা আন্দোলন করছিলেন, মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোনোর চেষ্টা করছিলেন। আর সেই সমস্ত আন্দোলনকারীদের এবার এক এক করে আটক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আইনি
কাঠামোর মধ্যে থেকে কিভাবে সুরাহা দেওয়া যায় ধাপে ধাপে তার ব্যবস্থা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন। এই সময়টার মধ্যে কেউ বা কারুর প্ররোচনায় মুখ্যমন্ত্রীর বাড়ি চলো, হাজরা চলো, এটা তো করা যায় না। মুখ্যমন্ত্রী নির্দিষ্টভাবে আইনি বৈধতা রেখে সকলের সুরাহায় রিভিউ পিটিশন ইত্যাদি ইত্যাদি যা যা করণীয় আইনি পরামর্শ নিয়ে খতিয়ে দেখছেন। সেই টাইমটা দেবেন তো, তার বদলে রাজনৈতিক পারপাস সার্ভ করতে কেন যাচ্ছেন? আর এবার চোখ রাখবো বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরের যে উদ্বোধন হতে চলেছে সেই উদ্বোধনকে ঘিরে এই মুহূর্তে যে সাজো রব। দীঘা পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী। উদ্বোধনের আগে আগামীকাল মন্দিরে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর আমাদের প্রতিনিধি শুভজিৎ এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। শুভজিৎ, পেহেলগামের ঘটনার পরবর্তী সময় অর্থাৎ এই সন্ত্রাসবাদী আক্রমণ এবং সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অল আউট যুদ্ধ ঘোষণার পর এই মুহূর্তে নিরাপত্তার যে কোনো ক্ষেত্রেই এবং বিশেষ করে এরকম মন্দির উদ্বোধনের ঘটনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তুমি আগে প্রথম নিরাপত্তার বিষয়টা আমাদেরকে বলো। অনির্বাণ, দেখো গোটা দীঘা শহরকে, গোটা শহরটাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। প্রায় 2000 পুলিশ কর্মী এই মুহূর্তে মোতায়েন রয়েছেন। দীঘা থানার পুলিশ কর্মী যারা আছেন তারা তো আছেনই, পাশাপাশি পূর্ব মেদিনীপুরে অন্যান্য যে থানাগুলো রয়েছে, সেটা পটাশপুর হতে পারে, ভূপতিনগর হতে পারে, ময়না হতে পারে, বিভিন্ন জায়গা থেকে পুলিশ কর্মীদের নিয়ে আসা হয়েছে। এমনকি ভিন জেলা থেকেও পুলিশ কর্মীদেরকে নিয়ে আসা হয়েছে। প্রায় 2000 পুলিশ কর্মী এই মুহূর্তে মোতায়েন রয়েছেন। পিকোগামের মন্দিরটা দেখাতে দেখাতে কথাগুলো বলি, 100-রও বেশি 170টা সিসিটিভিতে মুড়ে ফেলা হচ্ছে মন্দির এবং আশেপাশের চত্বরগুলো। এছাড়া 24 ঘন্টায় দীঘা সমুদ্র সৈকতে নজরদারি চালানো হচ্ছে। আবারও বলছি 24 ঘন্টা, রাতেও কিন্তু পুলিশ কর্মীরা সেখানে থাকছেন। পাশাপাশি দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির গ্রিন গার্ড যারা আছে তারা আছে, সিভিক ভলেন্টিয়ার যারা আছেন তারা আছেন এবং রয়েছেন 59 জন প্রশিক্ষিত নুলিয়া। দীঘায় মোট 8খানা স্নান ঘাট রয়েছে, 3টে রয়েছে ওল্ড দীঘায়, 5টা নিউ দীঘায়। প্রত্যেকটা ঘাটে কিন্তু বোটের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। সিভিল ডিফেন্সের কর্মী যারা আছেন তারা নজরদারি চালাচ্ছেন। বলা যেতে পারে মাছি গলার সুযোগটুকু নেই। অনির্বাণ, এই মুহূর্তে শুনে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় পৌঁছানোর পর যে বক্তব্য পেশ করেছেন, যে বক্তব্য রেখেছেন, এবং রাধারমন দাস মন্দিরের অর্থাৎ উদ্বোধন হতে চলা মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য, কলকাতা ইসকনের প্রধান রাধারমন দাসের বক্তব্য। দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রের লোকে বেড়াতে আসে, এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকর্ষণ করে। আর আমি মনে করি যে দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলার স্থাপত্য, বাংলার যে নতুন প্রজন্মের জন্য, পুরনো প্রজন্মের জন্য বা এখনো যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সংস্কৃতি, দিকটা তো নিশ্চয়ই একটা অন্যরকম পাখা যুক্ত করবে পালকে এবং এটা উচ্চ শিখরে যাবে। এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ টুরিজম হবে। কিন্তু হ্যাঁ, উনি বললেন কি সাধারণ মানুষে ভেতরে আসতে পারে, ওটা ব্যবস্থা করা হোক। আর প্রিপারেশনটা দেখলেন কি কীরকম চলছে। তো ন্যাচুরালি এটা খুব ভালো হয়েছে, এটকো খুব ভালো কাজ করেছে। তো ওটাই লাস্ট মিনিট প্রিপারেশন ম্যাডাম দেখলেন। মন্দির রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিজেপি। 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের যে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, আর ওই দিনই মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত হওয়া মন্দিরগুলোর সংস্কার করা হবে, নতুন করে পুজোও শুরু হবে মন্দিরগুলোতে। স্পষ্ট বার্তা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের মতে মুর্শিদাবাদের অশান্তি মেরুকরণের রাজনীতিতে বিজেপিকে জায়গা দিয়েছে, ফলে সেই মুর্শিদাবাদকে আঁকড়ে ধরেই এবার মেরুকরণের শিকড়কে আরও গভীরে নিয়ে যেতে চায় বিজেপি। তার সঙ্গে সাযুজ্য রেখেই অক্ষয় তৃতীয়ায় মন্দির সংস্কার কর্মসূচি বিজেপি। মন্দির কমিটিগুলির হাতে প্রাথমিকভাবে পুনর্নির্মাণের জন্য অর্থ তুলে দেওয়া হয়েছে। আগামী 30 তারিখ অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে সকাল 10টার সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে বিধর্মী জিহাদিদের হাতে এই মন্দিরগুলিতে যেভাবে অপবিত্র করার চেষ্টা হয়েছে, তাকে সনাতনী প্রথা অনুযায়ী শুদ্ধিকরণের মাধ্যমে পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলেছে। সেই দিন মুর্শিদাবাদের সেই ভাঙা মন্দির, সেই মন্দিরে যাই, সেখানে গিয়ে সেই মন্দিরে মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করে
আমি ওখানে সাধারণ মানুষের সাথে যে মন্দির ভাঙা হয়েছে সেই মন্দির আবার মূর্তি প্রতিষ্ঠা করে সেই মন্দির চালু। একটা নতুন দীঘার জন্ম হতে চলেছে, তার সঙ্গে প্রভু জগন্নাথ দেবের মন্দির। এটা তো সহ্য করতে পারছে না যারা নাকি মুখে বলে হিন্দু হিন্দু। তো জগন্নাথ দেবের মন্দির করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে তোমাদের এত জ্বলছে কেন? শুভেন্দু অধিকারী এই শিলান্যাসের সময়, তখন তো শুভেন্দু অধিকারী এখানে মন্ত্রী, হঠাৎ হিন্দু বিরোধী জগন্নাথ বিরোধী এসব হয়ে যাচ্ছেন কেন? তার কারণ ওনাদের হিন্দুত্বটা হচ্ছে মেকি হিন্দুত্ব, রাজনীতির হিন্দুত্ব। যদি সত্যিকারের হিন্দু এই সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী হতেন তাহলে জগন্নাথ দেবের মন্দির নিয়ে রাজনীতিটা করতে আসতেন না। ফের জগদ্দলে গুলি চলল, এলাকা দখলের লড়াই ঘিরে গুলি চালানোর অভিযোগ উঠছে জগদ্দলে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী অনুরাগ প্রসাদ। পলাতক অভিযুক্ত, যদিও গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছে জগদ্দল থানার পুলিশ। অভিযোগ উঠছে স্থানীয় তৃণমূল কর্মী অনুরাগ প্রসাদের সঙ্গে বচসা হওয়ায় গুলি চালায় অপর তৃণমূল কংগ্রেসের কর্মী মুন্না পাসওয়ান। অল্পের জন্য রেহাই পায় অনুরাগকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এখনো অভিযুক্ত মুন্না পাসওয়ানকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ। মুন্না প্রসাদের বাড়ি, মুন্না প্রসাদ এই ঘটনার পর এলাকা থেকে পলাতক। পুলিশ মুন্নার খোঁজে তল্লাশি চালাচ্ছে। যাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল সেই ছোট্টু অনুরাগ প্রসাদকে জগদ্দল থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে। তবে এই ঘটনা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। দিনের বেলায় প্রকাশ্যে এরকম গুলি চালানো, বাঘ বিতণ্ডাকে কেন্দ্র করে তাতে যথেষ্টই আতঙ্কিত এই জগদ্দল সার্কাস মোড়ের এলাকার বাসিন্দারা। জগদ্দল থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। বাতাবাতি হলো জন্য মানে, আর তারপরে সকালে বসেছিল এদিকে, ডানটা দিয়ে মেরে আর গলি ফায়ারিং করে দিয়েছে। ওই আছে পাসওয়ান, কি নাম, কার নাম, মুন্না পাসওয়ান। যার গুলি লেগেছে তার নাম? হ্যাঁ, যে গুলি লেগেছে ওর অনুরাগ প্রসাদ। কে ভয় পাচ্ছে কি রাস্তার মধ্যে গালে বলবে কি, সব সময় বলবে তুমি গুন্ডা জন্ম দিয়েছো, গুন্ডা জন্ম। আরে কেন গুন্ডা জন্ম দিব গো? ওই তো নিজেরা কাজ করে, আমনিও কাজ করি। চাই ইনসাফ চাই, আর কি চাই? আমার ছেলেকে এখন লাগতো, তাইলে আমি কোথায় থেকে নিয়ে আসতাম ছেলেকে? ভয় হচ্ছে তো, এই যে দেখো কেউ বাড়িতে কেউ বেরোতে পারছে না, এটা তো ভালো কাজ হচ্ছে না। হ্যাঁ, এই তো ভয় হয়ে যাচ্ছে, গুলি বম চলছে, এইসব তো কাজ ভালো নেই। তৃণমূল আমি করি, আমরা ছোটু করে আমি করি। যে করে সে কোন দল করে? সে কোন দল করে আমি জানি না, আমি যে দল করি আমি জানি, আমি এইটা দল করি। হ্যাঁ, পুলিশ নিয়ে গিয়েছে, ওকে তো অ্যারেস্ট করেছে না, ওকে অ্যারেস্ট করো। ও তো পালিয়ে গিয়েছে। তৃণমূলের কাউন্সিলর একজন আছে যার ওই ভাগনাটা ওই এই প্রিয়ঙ্কু পাণ্ডে কেসে আসামি আছে, এখনও পুলিশ এনআইএ ওকে ধরতে পারেনি। আরেকটা আছে 18 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের যে ছেলে, এই দুজনের মধ্যে ভাগ বটোয়ারা নিয়ে চলছে। আর বসে উপর থেকে তামাশা দেখছে এমএলএ, তার উপরে বসে তামাশা দেখছে এমপি। গুন্ডারাজ শেষ করছে, গুন্ডারাজ শেষ করে নিজেই গুন্ডা হয়ে গেছে, নিজেই গুন্ডাদের থেকে তোলা নিচ্ছে। সব জায়গায় একই, টিটাগড় থেকে নিয়ে বীজপুর অব্দি একই অবস্থা আছে। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH